রাহমাতুল্লাহ। সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জালালউদ্দিন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বরপড়া স্কুল অ্যান্ড কলেজ, দাউদকান্দি, কুমিল্লা। পাঠ পরিচিতি। আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়, দিল্লি সালতানাত যুগ। এই বিষয়ের এই অধ্যায় থেকে আমি মোহাম্মদ বিন তুগলকের মহাপরিকল্পনা সমূহ নিয়ে আলোচনা করব আজকে। অর্থাৎ আজকে পাঠের শিরোনাম হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের মহাপরিকল্পনা সমূহ। আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি আমাদের দিল্লি সালতানাতের, অর্থাৎ রাজধানী দিল্লি থেকে কিভাবে দেবগুড়িতে স্থানান্তর করা হয়েছে। এটা হচ্ছে আলোচনার স্বার্থে আমরা এই বিষয়টা ক্লিয়ার করার জন্য এখানে রাজধানী দিল্লি থেকে কিভাবে দেবগুড়িতে স্থানান্তর করা হয়েছে এই বিষয়টা মোহাম্মদ বিন তুগলকের সাথে মিল মিল রয়েছে বলেই আমরা পূর্ব বিষয়গুলো আলোচনা করার জন্য পূর্ব জ্ঞান যাচাইয়ের জন্য এই বিষয়টা এখানে দিয়েছি আমি। রাজধানী দিল্লি থেকে কিভাবে দেবগুড়িতে স্থানান্তর করা হয়েছে এখানে চিত্র দেওয়া আছে। আহ, বাম পাশের যে চিত্র দেওয়া আছে, বাম পাশের এই দুইটা চিত্র হচ্ছে দিল্লি সালতানাতের। এখানে হচ্ছে দিল্লির যে ম্যাপটা আছে, মানচিত্রটা রয়েছে, এখানে কিভাবে তারা দিল্লি থেকে দেবগিরিতে গিয়েছিলেন। এখানে হচ্ছে দেবগিরির যে একটা চিত্র, এই চিত্রটা মোহাম্মদ বিন তুগলকের চিত্র আমরা দেখতে পাচ্ছি। তার জন্ম এবং মৃত্যু সন এখানে দেওয়া আছে। আজকের পাঠের শিরোনাম হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের মহাপরিকল্পনা সমূহ, গ্রেট প্ল্যানিং। শিখন ফল। এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে: মোহাম্মদ বিন তুগলকের পরিচয় বলতে পারবে, প্রতীকী তাম্রমুদ্রা কি ব্যাখ্যা করতে পারবে, মোহাম্মদ বিন তুগলকের মহাপরিকল্পনা সমূহ বর্ণনা করতে পারবে, মোহাম্মদ বিন তুগলকের মহাপরিকল্পনার ফলাফল বিশ্লেষণ করতে পারবে। সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালের মানচিত্র। এখানে যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে দিল্লি, এটা হচ্ছে দেবগিরি। এর জন্য এখানে দিল্লি চিত্র দেওয়া আছে, দিল্লি এবং দেবগিরি, অর্থাৎ তার যে রাজত্বকালের যে মানচিত্র, এই সময়টা এইটার চিত্রটা দেওয়া আছে। এখানে হচ্ছে দিল্লি এবং দেবগিরি দুইটা অঞ্চল। এই দুইটা অঞ্চলকে কেন্দ্র করেই মূলত তিনি দুইটা অঞ্চলকে এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে। দিল্লি ছিল তৎকালীন সময় রাজধানী, পরবর্তীতে তিনি দেবগিরিতে রাজধানীকে স্থানান্তর করেছিলেন। মোহাম্মদ বিন তুগলকের পরিচিতি। তার নাম হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, অপর নাম হচ্ছে শাহজাদা ফখর মালিক জুনা খান। জন্ম ছিল 1300 খ্রিস্টাব্দে, মুলতান, পাকিস্তানে। কর্মজীবন শুরু হয়েছিল সৈনিক হিসাবে। সিংহাসনে আরোহণ করেছিলেন 1325 খ্রিস্টাব্দে। মৃত্যু ছিল 20 মার্চ 1351 খ্রিস্টাব্দ, সিন্ধু, পাকিস্তানে। পিতার নাম ছিল গিয়াসউদ্দিন তুগলক, বংশ ছিল তুগলক রাজবংশ। তার উপাধি ছিল উলুগ খান। পরীক্ষায় বিভিন্ন সময় আসে যে মোহাম্মদ বিন তুগলকের উপাধি কি ছিল বা মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কি ছিল, তখন লিখতে হবে জুনা খান। রাজত্বকাল ছিল 1325 খ্রিস্টাব্দ থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়টা তিনি রাজত্ব করেছিলেন। তিনি রাজত্ব সিংহাসন দখলের পরে তার যে সবচেয়ে বড় সমস্যা হয়েছিল, এখানে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে চাচাতো ভাই বাহাউদ্দিন। তিনি ওই রাজত্বের সময় বিদ্রোহ করেছিলেন। তার বিদ্রোহটা দমন করা হয়েছিল। আরো দুই একজন শাসক যারা বিদ্রোহ করেছিলেন, তাদের কিভাবে তিনি মোকাবেলা করেছিলেন এই বিষয়টা এখানে আলোচনা করা হচ্ছে। রাজত্বকালের প্রথম ভাগে সুলতান তার চাচাতো ভাই বাহাউদ্দিন গুরসফের বিদ্রোহের সম্মুখীন হন। তিনি গুলবর্গার কাছে শকুদের জায়গির ভোগ করতেন। এটা দুইটা জায়গা, গুলবর্গার একটা জায়গা আর একটা হচ্ছে শকুদের। ইবনে বতুতার মতে গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর তিনি তার পিতৃব্য পুত্রের আনুগত্য অস্বীকার করেন। বাহাউদ্দিন শকুদে বিদ্রোহী হন এবং এই বিদ্রোহ কাম্পিলার তুঙ্গভদ্র, এটার অপর নাম, হিন্দু রাষ্ট্রে বিস্তার লাভ করে।
কাম্পিলা রাজা বাহাউদ্দিনকে রক্ষা করার জন্য তাকে আশ্রয় দেন এবং তার পক্ষে যুদ্ধ করেন। মৃত্যুর আগে তিনি ধার সমুদ্রের হুইসাল রাজ তৃতীয় বীর বল্লালের কাছে তাকে আশ্রয় দেওয়ার জন্য পাঠান। দিল্লি সেনাবাহিনী হুইসাল রাজ আক্রমণ করলে তৃতীয় বল্লাল পরাজিত হন এবং তিনি বাহাউদ্দিনকে দিল্লি রাজকীয় সেনাদের হাতে সমর্পণ করেন। জীবন্ত অবস্থায় বাহাউদ্দিনের দেহের চামড়া খুলে নেওয়ার আদেশ দেওয়া হয়। এই অমানুষিক শাস্তির কথা ইবনে বতুতার রেহালা ও ইসলামিক ফুতহুস সালাতিন এই দুইটা বইয়ের মধ্যে পাওয়া যায়। এরপর মুলতানের শাসনকর্তা বাহরাম কিসলু খান বিদ্রোহী উঠলে উঠেন। সুলতান এক বিরাট সৈন্যবাহিনী নিয়ে মুলতানের দিকে অগ্রসর হন এবং বিদ্রোহী রাজাকে পরাস্ত এবং হত্যা করেন। এইভাবে তিনি বিদ্রোহ দমন করেছিলেন। তার মহাপরিকল্পনা সমূহ: ১ নাম্বার হচ্ছে রাজধানী স্থানান্তর ১৩২৬ থেকে ১৩২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাতে। ২ হচ্ছে খোরাসান অভিযান ১৩২৭ থেকে ১৩২৮ খ্রিস্টাব্দ। ৩ হচ্ছে প্রতীকী তাম্রমুদ্রা ১৩২৯ থেকে ১৩৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত। ৪ হচ্ছে চীন বা কারাচিল অভিযান ১৩৩২ থেকে ১৩৩৩ খ্রিস্টাব্দ। ৫ হচ্ছে দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি ১৩৩৪ খ্রিস্টাব্দ। এই হচ্ছে তার মহাপরিকল্পনার যে ৫টি কাজ, এই ৫টি কাজের মহাপরিকল্পনা যেটা তিনি করতে চেয়েছিলেন, এই মহাপরিকল্পনার ৫টি মহাপরিকল্পনা ছিল। বিস্তারিত আমরা নিচে আলোচনা করব। ১ নম্বরে যেটা আলোচনা করার বিষয় সেটা হচ্ছে রাজধানী স্থানান্তর। এখানে ২টা চিত্র দেওয়া আছে। একটা হচ্ছে দিল্লি সালতানাতের সময়ের বিভিন্ন কার্যক্রমের ছবি দেওয়া আছে। তারপর হচ্ছে দেবগিরির ছবি দেওয়া আছে। দেবগিরি ফোর্ট এটা। তারপরে হচ্ছে এখানে দেবগিরির যে নতুন রাজধানী ঘোষণা করা হয়েছে এই বিষয়গুলো এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। এবং দেবগিরির যে চিত্রগুলো আছে এখানে ৪টা চিত্র দেওয়া আছে। এখানে দিল্লি সালতানাতের অর্থাৎ দিল্লির যে রাজধানী ছিল এই রাজধানীতে তার কার্যক্রমের কিছু চিত্র দেওয়া আছে। রাজধানী আহ, দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরের কারণ সমূহ: প্রথমত, পিতার রাজত্বকালে বরঙ্গল অভিযান উপলক্ষে মুহাম্মদ বিন তুগলক তথাকার হিন্দুদের বিদ্রোহাত্মক মনোভাব লক্ষ্য করে তাদের উপর আধিপত্য ও কর্তৃত্ব বজায় রাখার প্রয়োজনে দেবগিরিতে রাজধানী স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। দ্বিতীয়ত, জিয়াউদ্দিন বারানীর মতে দেবগিরি হতে দিল্লি, গুজরাট, লক্ষণাবতী, সাতগাঁও, সোনারগাঁ, মালাবার, ধার সমুদ্র এবং কাম্পিলা প্রায় সমদূরত্বে বিদ্যমান ছিল। অপরদিকে দিল্লি সাম্রাজ্যের এক প্রান্তে অবস্থিত হওয়ায় ফলে দূরবর্তী অঞ্চলে বিদ্রোহ দমন করে কিংবা সাম্রাজ্যের বিস্তৃত এলাকার সুশাসন কায়েম রাখার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হচ্ছিল। ফলে সাম্রাজ্যের মোটামুটি মধ্যস্থলে অবস্থিত দেবগিরিতে সুলতান রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেন। মূলত এটা ছিল ভৌগোলিক কারণ। তৃতীয়ত, দিল্লি উত্তর-পশ্চিম সীমান্তের সন্নিকটে অবস্থিত হবার ফলে সর্বদাই মঙ্গোল আক্রমণের আশঙ্কা থাকত। একটা কথা বারবার আমরা বলে থাকি, দিল্লি সালতানাত এবং মুঘল সাম্রাজ্যের সময়ে যে সবচেয়ে বড় হুমকির হিসাবে যারা দাঁড়িয়ে থাকতো, সবসময় হুমকি হিসাবে থাকতো, তারা হচ্ছে মঙ্গল। এই মঙ্গল আক্রমণের হাত থেকে বাঁচার জন্য তিনি দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন। দেবগিরি মঙ্গল আক্রমণ হতে সম্পূর্ণ মুক্ত এবং নিরাপদ হবে মনে করেই সুলতান এই পদক্ষেপ গ্রহণ করেন। সুলতান রাজধানীর দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী নেওয়ার পরে এটার নাম দিয়েছিলেন দৌলতাবাদ। দেবগিরিতে গমন, দেবগিরির নতুন নামকরণ করা হয়েছিল দৌলতাবাদ। দেবগিরিকে রাজধানী হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করার পর সুলতান তার পরিবার পরিজন, আমির উমরা, অভিজাত ব্যক্তিবর্গ এবং দিল্লির জনগণ সহ দেবগিরিতে গমন করেন। ইবনে বতুতার বর্ণনা মতে সুলতানের নির্দেশের ফলে দিল্লি মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে যখন দেবগিরিতে রাজধানী স্থানান্তর করে চলে আসে তখন রাজধানীর যখন মর্যাদা হারিয়ে ফেলে দিল্লি, তখন এই দিল্লিতে মানুষ যখন বসবাস আহ, করেনি, তখন এটা ইবনে বতুতার মতে এটা দিল্লি মরুভূমিতে পরিণত হয়েছে। দিল্লিতে প্রত্যাবর্তন: পরবর্তীতে তিনি আবার কিছুদিন থেকে দেবগিরিতে আবার দিল্লিতে প্রত্যাবর্তন করেছিলেন।
মুহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর পরিকল্পনাটি সফল হয়নি, কারণ দিল্লি থেকে দেবগিরির দূরত্ব ছিল ৭০০ মাইল। দীর্ঘ পথযাত্রা, পথশ্রান্ত ও মানসিক অবসাদের কারণে অভিযাত্রীদের অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কেউ কেউ পথিমধ্যে এবং অনেকে দেবগিরিতে গিয়ে মৃত্যুবরণ করেন। আর যারা বেঁচে থাকেন তারা দৌলতাবাদের বিরূপ প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে দিল্লিতে ফিরে আসতে অধৈর্য হয়ে ওঠেন। এ সময় উত্তর ভারতীয় বিদ্রোহ ও অরাজকতা বিস্তার লাভ করে। এই অবস্থায় ৮ বছর পর দৌলতাবাদ অবস্থানের পর সুলতান সকলকে পুনরায় দিল্লিতে প্রত্যাবর্তনের নির্দেশ দেন। এখানে প্রশ্ন হতে পারে, রাজধানী স্থানান্তরের প্রক্রিয়াটি বর্ণনা করো, অথবা রাজধানী স্থানান্তরে তিনি ব্যর্থ হয়েছিলেন কেন। এই কারণগুলো যখন ব্যাখ্যা দিতে বলা হবে তখন এই দুই একটা কারণ এখানে আলোচনা করে তারপরে বুঝিয়ে লিখতে হবে। ২ হচ্ছে খোরাসান অভিযান। তার ৫টি মহাপরিকল্পনার দ্বিতীয় নাম্বার হচ্ছে খোরাসান অভিযান ১৩২৭ থেকে ১৩২৮। পারস্যের তৎকালীন ইলখানি শাসক আবু সাইদের দুর্বল শাসনে সেখানে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি বিরাজমান ছিল। এ অবস্থায় সুলতানের দরবারে আশ্রয়প্রাপ্ত কতিপয় খোরাসানি সুলতানকে খোরাসান আক্রমণে উদ্বুদ্ধ করেন। তাছাড়া খোরাসানের আর্থিক সমৃদ্ধি ও ধন সম্পদের লাভের আশায় তিনি খোরাসানে অভিযান প্রেরণ করেন। খোরাসানি অভিযানের জন্য তিনি ৩,৭০,০০০ সৈন্যের এক বিশাল সেনাবাহিনী গঠন করেন। পূর্ণ ১ বছর ধরে সৈন্যদের বেতন ভাতা দেওয়া হয়। শেষ পর্যন্ত সুলতান এ অভিযান বাতিল করেন। অভিযান বাতিল হওয়ার ফলে সুলতানের মর্যাদা ক্ষুণ্ণ হয়, রাজ্যের অনেক অর্থ ব্যয় হয় এবং বহু লোক কর্মহীন হয়ে পড়ে। ৩. প্রতীকী তাম্রমুদ্রা প্রবর্তন। প্রতীকী তাম্রমুদ্রা প্রবর্তন মুদ্রা প্রবর্তকদের রাজা বা প্রিন্স অফ মানিয়ার্স বলে খ্যাত সুলতান মুহাম্মদ বিন তুগলকের রাজত্বকালের উল্লেখযোগ্য ও অভিনব একটি পদক্ষেপ। ১৩২৯ থেকে ১৩৩০ খ্রিস্টাব্দে তিনি প্রচলিত সোনা এবং রৌপ্য মুদ্রার পরিবর্তে তাম্রমুদ্রা প্রবর্তন করেন। দেবগিরি এবং প্রতীকী তাম্রমুদ্রার কিছু চিহ্ন, এখানে চিত্র দুইটা দেওয়া আছে, যে মুহাম্মদ বিন তুগলকের যে তাম্রমুদ্রা প্রচলন করেছিলেন, এই চিত্র তাম্রমুদ্রার দুইটা চিত্র এখানে আহ, দেখানো আছে। প্রতীকী তাম্রমুদ্রা প্রবর্তন এর পিছনে সুলতানের বেশ কিছু সংকট মোকাবেলার উদ্দেশ্য ছিল বা কারণ ছিল, যে তিনি কেন প্রতীকী তাম্রমুদ্রা প্রবর্তন করেছিলেন। এই কারণগুলো নিচে আলোচনা করা হলো। সুলতানের উদারতা, রাজধানী স্থানান্তর পরিকল্পনার ব্যর্থতা, বিদ্রোহ দমন, বিজয় অভিযান পরিচালনা, বিশাল সেনাবাহিনী গঠন, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ভিক্ষ মোকাবেলা ইত্যাদি কারণে বিপুল অর্থ ব্যয়ের ফলে রাজকোষে অর্থ ঘাটতি দেখা দেয়। রাজকোষের অর্থাভাব দূর করার জন্য তিনি প্রতীকী তাম্রমুদ্রা প্রবর্তন করেন। ভারতে তখন রৌপ্যের অভাব ছিল এবং এ কারণে তিনি প্রতীকী তাম্রমুদ্রা প্রবর্তন করেন। ব্যবসা বাণিজ্যের উন্নতি এবং লেনদেন ও বিনিময় সহজলভ্য করার জন্য প্রতীকী তাম্রমুদ্রা প্রবর্তন করেন। প্রতীকী তাম্রমুদ্রা প্রচলন এবং এর প্রতিক্রিয়া। সুলতান স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মতো তাম্রমুদ্রাকেও বিনিয়োগ প্রতীকী মুদ্রা বলে ঘোষণা করেন। তবে তার এই মুদ্রানীতি কার্যকর করার জন্য বিষয়টি ত্রুটিযুক্ত ছিল। তখনকার জনগণের নিকট পিতল ছিল পিতল এবং তামা ছিল তামাই। বিদেশি বণিকরাও সুলতানের প্রবর্তিত তাম্রমুদ্রা গ্রহণে অসম্মতি জানায়। তাম্রমুদ্রা প্রচলনে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ না করায় মুদ্রা ব্যাপকভাবে জাল হতে থাকে। প্রতীকী তাম্রমুদ্রা প্রবর্তনের ফলাফল। প্রতীকী তাম্রমুদ্রা প্রবর্তনের ফলাফল ছিল মারাত্মক। এই ব্যবস্থায় মুদ্রার মান কমে যায় এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়। জনগণ জাল মুদ্রা দিয়ে রাজস্ব পরিশোধ করায় রাষ্ট্র আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। ব্যবসা বাণিজ্য ব্যাহত ও সোনা এবং রূপার অভাব ইত্যাদি কারণে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। অর্থাৎ প্রতীকী তাম্রমুদ্রার যে প্রবর্তন করেছিলেন এতে তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিলেন। চীন বা কারাচিল অভিযান। সুলতান মুহাম্মদ বিন তুগলক ১৩৩২ থেকে ১৩৩৩ খ্রিস্টাব্দে চীন বিজয়ের পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি এবং ইবনে বতুতার মতে চীনের বিরুদ্ধে নয়, বরং চীন ও হিন্দুস্তানের মধ্যবর্তী হিমালয়ের পাদদেশে অবস্থিত
কারাচিলের বিদ্রোহী উপজাতিদের বিরুদ্ধে সুলতান একটি অভিযান প্রেরণ করেন। এই অভিযানে মুসলিম বাহিনী জয়লাভ করে। এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা প্রশ্ন জ্ঞানমূলক পরীক্ষায় থাকে বেশিরভাগ ক্ষেত্রে, যে কারাচিল কোথায় অবস্থিত, এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে নিতে পারো, যে চীন এবং হিন্দুস্তানের মধ্যবর্তী হিমালয়ের পাদদেশে অবস্থিত কারাচিল। অর্থাৎ চীন এবং হিন্দুস্তানের মধ্যবর্তী হিমালয়ের পাদদেশে কারাচিল অবস্থিত। এটা পরীক্ষায় আসলে তোমরা লিখতে পারো। কিন্তু শত্রুপক্ষের অতর্কিত আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগের ফলে মাত্র ১০ জন ছাড়া বাকি সমস্ত সেনাবাহিনী বিধ্বস্ত হয়েছিল এই কারাচিল অভিযানে। দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি, এই প্রশ্নটাও থেকে থাকে যে মোহাম্মদ বিন তুগলকের দোয়াব অঞ্চলে কর বৃদ্ধির কারণ, ফলাফল, ঘটনা আলোচনা করো, অথবা দোয়াব অঞ্চল কোথায় অবস্থিত, এই প্রশ্নটা বিভিন্ন সময় হয়ে থাকে। গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী উর্বর অঞ্চল দোয়াব নামে পরিচিত। দিল্লি সালতানাতের শস্য ভান্ডার নামে খ্যাত এই দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি ছিল মোহাম্মদ বিন তুগলকের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিকল্পনা। ১৩৩৪ খ্রিস্টাব্দে সুলতান কর বৃদ্ধির আদেশ জারি করেন। এখন হচ্ছে কর বৃদ্ধির কারণ, তিনি কেন কর বৃদ্ধি দোয়াব অঞ্চলে করেছিলেন। দোয়াব অঞ্চলে বিত্তশালী কৃষকদের বিদ্রোহী মনোভাব দমন এবং তাদের ক্ষতিসাধনের উদ্দেশ্যে সুলতান এই অঞ্চলে কর বৃদ্ধি করেন। ১০ হতে ২০ গুণ পর্যন্ত তিনি কর বৃদ্ধি দোয়াব অঞ্চলে করেছিলেন। প্রতিক্রিয়া ও ফলাফল, দোয়াব অঞ্চলে কর বৃদ্ধির ফলে কৃষকদের দুর্দশা বৃদ্ধি পায়। জিয়াউদ্দিন বারানি ঐতিহাসিক, তার মতে কৃষকদের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। সুলতান মোহাম্মদ বিন তুগলকের মহাপরিকল্পনা সমূহের ব্যর্থতার কারণ, তার যে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে ৫টি বিষয়, যে সুলতান মোহাম্মদ বিন তুগলকের ৫টি যে মহাপরিকল্পনা, এই ৫টি মহাপরিকল্পনা ব্যর্থ হয়েছিল। এই ব্যর্থতার কারণসমূহ নিম্নে আলোচনা করা হলো। মোহাম্মদ বিন তুগলকের গৃহীত পরিকল্পনা সমূহের ব্যর্থতার কারণ ঐতিহাসিকগণ নানাভাবে মূল্যায়ন করেছেন। অধিকাংশ ঐতিহাসিক সুলতানের ব্যক্তিগত দোষ ত্রুটি ও সীমাবদ্ধতার কথা বলে ব্যর্থতার কারণ নির্ণয়ের চেষ্টা করেছেন। তাদের মতে সুলতান মোহাম্মদ বিন তুগলক ছিলেন একজন উন্মাদ এবং চরিত্রে ভারসাম্য ও মহাজ্ঞানের অভাব ছিল তার। বেশিরভাগ ক্ষেত্রে নতুনত্বের আনন্দে তিনি নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করেন। সদিচ্ছা থাকা সত্ত্বেও সামঞ্জস্যের অভাবে মোহাম্মদ বিন তুগলক ব্যর্থ হয়েছিল। এ হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের মহাপরিকল্পনা সমূহ ব্যর্থতার কারণ। এখন হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট অফ মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের যে কার্যক্রমগুলো, এই বিষয়গুলো ঐতিহাসিক বিশ্লেষণের মাধ্যমে কিভাবে তাকে আমরা মূল্যায়ন করব, এই বিষয়টা এখানে আলোচনা করা হচ্ছে। মোহাম্মদ বিন তুগলকের চরিত্র, কার্যাবলী ও কৃতিত্বকে কেন্দ্র করে সমকালীন এবং আধুনিক ঐতিহাসিকদের মধ্যে তীব্র বিতর্ক ও মতভেদ আছে। তার পাণ্ডিত্য, চারিত্রিক ঔদার্য, সংস্কারমুক্ত যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি, সর্বধর্ম সহিষ্ণু মনোভাব, উদারতা এবং আদর্শবাদ আমাদের শ্রদ্ধা আকর্ষণ করে। কিন্তু তার ধৈর্য ও বাস্তব জ্ঞানের অভাব ছিল। নিষ্ঠুর ও অসহিষ্ণু বলেও তার অখ্যাতি ছিল। কারো মতে তিনি ছিলেন খামখেয়ালি এবং পরস্পর বিরোধী দুষ্গুণের মানুষ। এটা একটা পরীক্ষায় উচ্চতর দক্ষতার প্রশ্ন হতে পারে, যে তিনি ছিলেন খামখেয়ালি এবং পরস্পর বিরোধী দুষ্গুণের মানুষ। এটা দিয়ে উচ্চতর দক্ষতার প্রশ্ন বিভিন্ন সময় হয়ে থাকে। কেউ কেউ তাকে বিকৃত মস্তিষ্ক এবং উন্মাদ বলতেও দ্বিধাবোধ করেননি। এগুলোর কারণ হচ্ছে তিনি যে ৫টা মহাপরিকল্পনা করেছিলেন, যে এই মহাপরিকল্পনাগুলো তিনি বাস্তবায়ন করতে পারেননি। এর ফলে তাকে এই গুণাবলীতে বা তার যে সমালোচনা এইভাবে ঐতিহাসিকগণ করেছিলেন। সমকালীন ঐতিহাসিকদের মধ্যে জিয়াউদ্দিন বারানি, ইসামি, ফিরিস্তা এবং আরব পর্যটক ইবনে বতুতা তার কঠোর সমালোচনা করেছেন। আধুনিক আধুনিক ঐতিহাসিকদের মধ্যে এলফিনস্টোন, ল্যান্ডফোর্ড, শ্রীবাস্তব প্রমুখরা তার বিরূপ সমালোচনা করেছেন। ঈশ্বরী প্রসাদ এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিজামী অবশ্য ভিন্ন দৃষ্টিতে তার মূল্যায়ন করেছেন। তারা পজিটিভলি তাকে দেখেছেন, অর্থাৎ তার ভালো দিকগুলোকে তারা ফুটিয়ে তুলছেন এবং তাকে ওইভাবে মূল্যায়ন করার চেষ্টা করেছেন। সামগ্রিক বিচারে তিনি ব্যর্থ হন। তার ২৬ বছরের রাজত্বকাল হলো একের পর এক এমন সব পরিকল্পনার ইতিহাস, যার মধ্যে তার উদ্ভাবনী ও মৌলিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছিল, কিন্তু সেগুলো রূপায়ণে তিনি চরমভাবে ব্যর্থ হয়েছিলেন এবং শেষ পর্যন্ত সেগুলো দুঃখজনকভাবে
পরিত্যক্ত হয়েছিল। মোহাম্মদ বিন তুগলকের কৃতিত্ব। মোহাম্মদ বিন তুগলক ছিলেন সুলতানি যুগের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং বিভিন্ন সময় মোহাম্মদ বিন তুগলকের মহাপরিকল্পনা নিয়ে পরীক্ষা আসে। এই বিষয়গুলো আলোচনা করলে তার যে কৃতিত্ব এবং মূল্যায়ন, তাকে এই বিষয়গুলো ব্যাখ্যা আকারে লিখে তখন বিশ্লেষণ ধর্মী আলোচনাটা করতে হবে। এই জন্য এই পাঠটা খুবই গুরুত্বপূর্ণ, এই অংশটুকু। তার অধিকাংশ পরিকল্পনায় ব্যর্থ হয়, কিন্তু ব্যর্থতার মাপকাঠিতে মোহাম্মদ বিন তুগলককে বিচার করলে ভুল হবে। পৃথিবীর ইতিহাসে এমন অনেক নরপতির কথা জানা যায় যারা মহৎ উদ্দেশ্য থাকা সত্ত্বেও সফল হতে পারেননি, কিন্তু ব্যর্থতা সত্ত্বেও তারা ঐতিহাসিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অনেক সময় শ্রেষ্ঠ সম্রাটের মর্যাদাও পেয়েছেন। মোহাম্মদ বিন তুগলক ছিলেন এই শ্রেণীভুক্ত। তার দৃষ্টিভঙ্গি মানসিকতা ছিল সমকালীন যুগের থেকে অগ্রবর্তী। তার পরিকল্পনাগুলোর মধ্যে উদ্ভাবনী শক্তির পরিচয় পাওয়া যায়। আলাউদ্দিন খলজি এবং খলজি বিজেতা এবং কঠোর শাসক হিসাবে নিঃসন্দেহে মোহাম্মদ বিন তুগলকের চেয়ে অনেক বেশি সফল ছিলেন, কিন্তু বুদ্ধিদীপ্ত মানসিকতা, আদর্শবাদ, পাণ্ডিত্য ইত্যাদির বিচারে মোহাম্মদ বিন তুগলক তাকে অনেক ছাড়িয়ে গিয়েছিলেন। এই বিষয়টা নিয়েও পরীক্ষা হতে পারে যে আলাউদ্দিন খলজি বিজেতা ও কঠোর শাসক হিসাবে নিঃসন্দেহে মোহাম্মদ বিন তুগলকের চেয়ে অনেক বেশি সফল ছিলেন। এটার পক্ষে বিপক্ষে যুক্তি দাঁড় করাও এটা উচ্চতর দক্ষতার প্রশ্ন হতে পারে। আমরা মূল্যায়নে চলে আসছি যে কয়েকটা 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্নের উত্তরও নিচে দেওয়া আছে। সুলতান মোহাম্মদ বিন তুগলক কোথায় থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেন? দিল্লি থেকে তিনি দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সুলতান মোহাম্মদ বিন তুগলক রাজধানীর কি নামকরণ করেছিলেন? রাজধানীর যে দেবগিরিতে তিনি গিয়েছিলেন, দেবগিরিতে ওইটার নাম কি দিয়েছিলেন? ওইটার নাম উত্তর হচ্ছে দৌলতাবাদ। 3, সুলতান মোহাম্মদ বিন তুগলক প্রতীকী তাম্রমুদ্রা প্রবর্তনে কি সফল হয়েছিলেন, না তিনি ব্যর্থ হয়েছিলেন? 4, দিল্লি থেকে দেবগিরি কত মাইল দূরত্ব ছিল? দেবগিরি কত মাইল দূরত্ব ছিল, বা দিল্লি থেকে দেবগিরির দূরত্ব কত মাইল? উত্তর হচ্ছে 700 মাইল। বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই মোহাম্মদ বিন তুগলক থেকে বিভিন্ন সময় পরীক্ষা প্রশ্ন আসে, উদ্দীপক আসে। উদ্দীপক থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো হয়, এই প্রশ্নগুলো আমি এখানে 3টি প্রশ্ন দাঁড় করিয়েছি। তোমরা বাড়িতে মোহাম্মদ বিন তুগলক থেকে এই বিষয়গুলো দেখে বিস্তারিত পড়ে শিখে এবং আমার আলোচনাটা শুনে তারপরে তোমরা এই নিচের প্রশ্নগুলো তৈরি করবে এবং প্রশ্নগুলোর আলোকে তোমরা শিখবে এবং পুরো পরীক্ষার প্রস্তুতি নিবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মোহাম্মদ বিন তুগলক ছিলেন একজন বিচক্ষণ ও সফল শাসক, উক্তিটির পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মোহাম্মদ বিন তুগলক দিল্লি সালতানাতের পতনের জন্য কতটুকু দায়ী ছিলেন, যুক্তি উপস্থাপন করো। অনেকেই মোহাম্মদ বিন তুগলককে দিল্লি সালতানাতের পতনের জন্য দায়ী করেন, এটার জন্য যে তার মহাপরিকল্পনা 5টি ছিল, এখানে এই 5টি পরিকল্পনা ব্যর্থ হওয়ার পিছনে যে তিনি দায়ী ছিলেন এই হিসাবে তাকে মূল্যায়ন করা হয়। তোমরা এই বিষয়গুলো আলোচনা করে, সমালোচনা ধর্মী আলোচনা করে, তোমরা যুক্তি উপস্থাপন করে তোমরা এই প্রশ্নের উত্তরটা দেবে। আমরা সর্বশেষ পর্যায়ে চলে আসছি। বর্তমানে করোনা সংকট চলছে। এই করোনা সংকটকালীন সময় সবাই নিরাপদে থাকি, ঘরে থাকি, সুস্থ থাকি, শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলি এবং প্রয়োজনে ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহার করি। আজকে আমার অনলাইন ক্লাসে থাকার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবক, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমার ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।